আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুস সাকিব সূচক, কনসালটেন্ট এএমজেড হাইপোস্পিডিয়াস সেন্টার। আমার সাথে আছে এই সেন্টারে যে প্রধান সার্জন প্রফেসর সামিদুর রহমান স্যার। আমার স্যার বিশেষত স্যারের আন্ডারে আসলে আমরা কাজ করি বা আমরা টিম হিসাবে কাজ করি। এখানকে অ্যানাস্থেশিয়া টিম আছে, এমনকি ওটি বয় টিম, এবং এখানে সকল স্টাফই শুধু হাইপোস্পিডিয়াস সেন্টার হিসাবে কাজ করে। এছাড়াও আমরা শিশু সার্জারির অন্যান্য অপারেশনও করে থাকি। কিন্তু আমাদের মূলত যেই বেশিরভাগ রোগী প্রতি বছরে আসে, আমরা যদি গড় হিসাব করি, থাকে 250 থেকে 300 রোগী, বেশিরভাগই হাইপোস্পিডিয়াস। তো হাইপোস্পিডিয়াস নিয়ে এরকম সেন্টার আসলে বাংলাদেশে আর কোথাও নেই। তো স্যার যেহেতু এটা নিয়ে কাজ করে এবং স্যার এখন বাংলাদেশের বাইরে বিশ্ব এই ব্যাপারে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে। তো আসলে হাইপোস্পিডিয়াস অপারেশনের পরে অনেকের অনেক প্রশ্ন আসে, কারণ এখন আমরা ইন্টারনেট বা গুগল ঘেটে অপারেশনের নিয়ম, ছবি অনেক কিছুই দেখি, কিন্তু কিভাবে কিছু অপারেশন পরবর্তী ম্যানেজমেন্ট সেগুলো আমরা স্যারের থেকে জানতে পারি আজকে। তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে স্যার, হাইপোস্পিডিয়াস অপারেশনের পরে তো আমরা একটা টিউব দিয়ে দিই, তো টিউবটা মায়েরা কিভাবে ম্যানেজ করবে এই ব্যাপারে যদি স্যার আপনি কিছু বলেন। সূচককে অশেষ ধন্যবাদ। দর্শক মন্ডলী, একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। একটি রোগের চিকিৎসা 3টি অংশ থাকে। একটা হচ্ছে রোগ নির্ণয় এবং তার গভীরতা নির্ণয় করা, আরেকটি হচ্ছে একদম সুচারুরূপে অপারেশন করা, এবং অপারেশন পরবর্তী সময়ে এইটার একটা পরিচর্যা করা, যেটাকে আমরা প্রি অপারেটিভ বলি, আর অপারেশনের পার্টটাকে পার অপারেটিভ বলি, অপারেশনের পরের অংশটাকে পোস্ট অপারেটিভ বলি। এবং এই 3টা ধাপই কিন্তু একটা এর সার্থকতা বলেন বা ব্যর্থতা বলেন, এটার জন্য 3টা ধাপই গুরুত্বপূর্ণ। আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু এটা একটা সেন্টার, এখানে একটা সিস্টেম আছে, আমাদের সবাই ওয়েল ট্রেন। সুতরাং যে পেশেন্ট আসলে আমরা সেটাকে ইভ্যালুয়েট করা বলি, যেটাকে যে তার কতখানি সমস্যা রয়েছে, কী কী সমস্যা রয়েছে, এটাকে পরিপূর্ণভাবে বিবেচনায় নিয়ে একটা সুদক্ষ টিম দিয়ে অপারেশন করি। কিন্তু এই যে আবারও বললাম যে ফাইনাল যদি রেজাল্ট আমাদের ভালো পেতে হয়, তাহলে পোস্ট অপারেটিভ পিরিয়ড, যেটাকে অপারেশনের পরবর্তী পরিচর্যা জরুরি। তো সূচক আমাকে জিজ্ঞাসা করেছে যে একটা টিউব দিয়ে দিই। হ্যাঁ, আমরা একটা টিউব দিয়ে দিই, কারণ যে নতুন করে যে আমরা ইউরেথ্রা বা প্রেশারের রাস্তাটাকে বানাই, সেখানে যদি পেশাব পড়ে তাহলে জ্বলাপোড়া করে, তখন বাচ্চারা কান্নাকাটি করে, ইভেন ওই প্রেশারের সূক্ষ্ম সুতার সেলাইগুলিও ছুটে যেতে পারে। এই জন্য আমরা একটা স্টেন্ট বলি আর কি, এটাকে একটা পাইপ দিয়ে দেওয়া হয় যেটা দিয়ে পেশাব যায়। তো এইটা কিন্তু মায়েদের মধ্যে একটা উদ্বিগ্নতা থাকে যে এই টিউবটা যদি বের হয়ে যায়, এই টিউবটাতে যদি পেশাব আর বের না হয়, অথবা পাশ দিয়ে যদি পেশাব যায়, অথবা কোনো কারণে বাচ্চার পায়ে লেগে বা হাতে লেগে বা নড়াচড়া করার সময়, অথবা বাচ্চা ইচ্ছা করে টান দিয়ে যদি এটা খুলে ফেলে, তাহলে কি হতে পারে। প্রথম কথা হচ্ছে, এই টিউবটাকে আমরা এমনভাবেই প্রতিস্থাপন করি, সহজে কিন্তু এটা খুলে যাওয়ার কথা নয়। এটা আমরা পেনিসের যে গ্ল্যান্স বলি, মাথা, ওইখানে আমরা প্রোলিন সুতা দিয়ে বেঁধে রাখি। এরপরে দুটো আমরা স্টিকার টাইপের, যেটাকে আমরা সার্জিন প্যাড বলি, অ্যাডিসিভ একটা ট্যাপ দিয়ে ওটাকে আমরা আটকায় রাখি। সুতরাং সহজে খুলবে না। তবে যদি একটা সরাসরি কোনো আঘাত লাগে, সরাসরি টান লাগে, সেক্ষেত্রে তো একটু সমস্যা হতেই পারে। সেই জন্য আমরা যেটা করি যে বাচ্চার পেশাবের থলির মধ্যে একটা পাইপ থাকলে তার মধ্যে একটা ইরিটেশন কাজ করে, সেটা যেন না হয় সেজন্য কিছু ওষুধপত্র দিয়ে থাকি। একটা ব্যাগের সাথে এই টিউবটার একটা কানেকশন দিয়ে দিই, যাতে সবসময় কন্টিনিউয়াসলি এটা পড়তে থাকে। আর যেসব বাচ্চা একটু ছোট অথবা সলভেন্ট ফ্যামিলি, যারা ডায়াপার ব্যবহার করতে পারবে, তাদের ডবল ডায়াপার ব্যবহার করে এটা খুব স্মুথলি ম্যানেজ করা যায়। আমি বলবো যে অভিভাবকদের যে আপনারা এটা নিয়ে উদ্বিগ্ন হবেন না, সচরাচর কোনো সমস্যা হয় না। সমস্যা হলেও আমরা আপনাদেরকে করণীয়কে এটা বলে দিই। স্যার ধন্যবাদ। স্যার হচ্ছে অনেক সময় মায়েরা প্রশ্ন করে যে যদি নলের বাইরে একটু প্রস্রাব আসতেছে, বা আমাদেরকে ফলো আপ এসে ফোন দেয়, বা আপনিও ফোন পান, অনেক সময় বলে যে স্যার এরকম তো নল করা, এখন টয়লেট করবে কিভাবে, ও কি প্যানে গিয়ে বসতে পারবে কিনা। আসলে এগুলো মায়েদের খুব প্রশ্ন। তো স্যার এগুলোর ব্যাপারে এগুলি খুবই স্বাভাবিক, কারণ একটা জিনিস মনে রাখবেন, আমরা তো অপারেশনের সার্থকতা নিয়ে চিন্তা করি, তাই না? আর গার্ডিয়ান বা মা বাবা কিন্তু তার টোটাল একটা সার্থকতা নিয়ে চিন্তা করে। 24 ঘন্টা সে রোগীর কাছে থাকে, তার মধ্যে একটা উদ্বিগ্নতা থাকা স্বাভাবিক।
আমরা যেটা বলতে চাই, একটু আগে যেটা বললাম, যেহেতু টিউবটা খুব ফিক্স করা থাকে, এটা নিয়ে বেশি চিন্তা করবেন না। একটা সাধারণ বাচ্চা যেরকম করে থাকে, শুধু খেয়াল রাখবেন সরাসরি যেন টান না পড়ে। আর পায়খানা শক্ত হলে একটু সমস্যা হয়। শক্ত হলে বাচ্চারা যখন কোদ দেয় বা চাপ দেয়, তখন কিছু পেশাব বাইরে দিয়ে বের হয়ে আসে, যেটাকে আমরা এক্সট্রা টিউবাল ইউরিনেশন বলি আর কি। সেক্ষেত্রে কিন্তু একটু স্টিচ লাইন বা যে জায়গাটা আমরা জোড়া লাগাই, সেখানে একটু প্রেশার পড়তে পারে। আর একটা জিনিস হয় যে বাইরে দিয়ে পেশাব আসলে বাচ্চারা একটু জ্বালা পোড়া করে। তো সেই জন্য স্টুলটা যাতে নরম থাকে, সেজন্য আপনারা এমন খাবার খাওয়াবেন যাতে পায়খানা শক্ত না হয়ে যায়। যদি হয়ও শক্ত, ডাক্তারকে বলবেন সাপোজিটরি দিয়ে তার ডেলি ইভাকুয়েট করবে। আর বাচ্চাকে একটু শোয়াই রাখবেন না, পরের দিন থেকে অল্প অল্প করে হাঁটা চলা করতে দেবেন। তাহলে হবে কি, টিউবটা ব্লক হবে না, নির্দিষ্ট একটা জায়গায় থাকবে না। এরপরেও যদি পেশাব বন্ধ হয়ে যায়, আগে পাশ ফিরিয়ে নেবেন। কারণ টিউবের সাইডে একটা মুখ থাকে, সেই মুখটাতে যদি প্রস্রাবের থলির যে ইপিথিলিয়াম থাকে, যেটা মিউকাস বলে, আটকায় গেলে আটকে যেতে পারে। অন্যদিকে টার্ন করলে এটা আবার খুলে যাবে। এটাতে না হলে ডাক্তারকে খবর দিবেন, একটু ওয়াশ দিলে এটা খুলে যাবে। আর দীর্ঘদিন যে টিউবগুলি রাখা হয়, সের মধ্যে কিছু কিছু ক্রাস্ট বলে আমরা, ওইটা পরে অনেক সময় বন্ধ হয়, সেটা একটু ওয়াশ দিলে ঠিক হয়ে যাবে। এগুলি নিয়ে খুব বেশি একটা উদ্বিগ্ন হওয়ার আছে বলে আমি মনে করি না। স্যার, অনেক সময় মায়েরা এটাও আমাদেরকে দেখি প্রশ্ন করে, অনেকে জানতে চায় যে অপারেশনের পরে ওই জায়গায় দিয়ে রক্ত যেতে পারে কিনা বা কেমন রক্তপাত হবে এই ব্যাপারে। এটা একটা সুন্দর কোশ্চেন করেছো। অ্যাকচুয়ালি পেনিস একটা হচ্ছে অর্গান অফ ব্লাড। পেনিস যখন শক্ত হয়, তখন পুরোটাই একটা রক্তের, মানে একটা জায়গায় রক্ত টেন্সলি আটকায় গেলে যেরকম সেরকম। তো সেই জায়গাটা আমরা টোটাল ডিসেকশন করছি, করে একটা টিউব বানাচ্ছি। সেই টিউবটা আবার গ্ল্যান্স পেনিস, যেটাকে মাথা বলি আমরা, ওর মধ্যে ঢুকাচ্ছি, পেনিসের মাথা। সুতরাং সেখানে একটা ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা যখন এটাকে আবার ক্লোজ করি, রিকনস্ট্রাকশন করি, তখন লেয়ার বাই লেয়ার করে আসি, এবং মোটামুটি অ্যাক্টিভ ব্লিডিং হওয়ার মতো পরিস্থিতি আমরা রাখি না। যদি ভালো পেন কিলার দেওয়া হয়, বাচ্চা যদি সিডেশনে থাকে, যদি সরাসরি আঘাত না লাগে, তাহলে রক্ত যায় না। আর যদি 2-1 ফোঁটা রক্ত যায়ও, বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আল্লাহ চাইলে এগুলি অ্যাবজর্ব হয়ে যায় বা বাইরে বেরিয়ে এসে ওই যে ব্যান্ডেজ থাকে, ব্যান্ডেজটা সোপ করে নেয়। এমনি তো স্যার হচ্ছে নলটা থাকে, যেটা নলটা অপারেশন পরবর্তী বাচ্চারা বাহ্যিকভাবে দেখতে পারে। তারপরে কিন্তু নলের ম্যানেজমেন্টের পরেই প্রশ্ন আছে, নলটা আমরা কবে খুলবো? এটা তুমি একটা ভালো কোশ্চেন করেছো, যে সব হাইপোস্পিরাসের কিন্তু একই দিনে নল খুলে দেওয়া হয় না। যেগুলি প্রাইমারি হাইপোস্পিরাস, মানে আগে অপারেশন হয় নাই অথবা কমপ্লেক্স না, সেইগুলির ক্ষেত্রে আমরা সাধারণত 7 পোস্ট অপারেটিভ দিই, মানে 7 দিনের দিন নলটা খুলে দিই। আমরা জাস্ট 3 দিন বা 5 দিন একটা চেক ড্রেসিং করি, ভালো থাকলে 7 দিনের দিন খুলে দিই। খোলার পরে মায়েদেরকে যেটা বলি যে দেখুন, এই রাস্তাটুকু কিন্তু আমরা বানিয়ে দিয়েছি নর্মাল চামড়া দিয়ে, ইলাস্টিসিটি একটু কম। সুতরাং প্রথম দিকে পেশাব একটু চিকন হতে পারে, তারপর পেশাবের ফাইনাল রাস্তাটা একটু চিকন লাগতে পারে, ছোট লাগতে পারে। সেজন্য গ্ল্যান্স পেনিসটাকে আমরা একটু ম্যাসেজ করতে বলি। আর 1.5 মাস 2 মাস পরে আস্তে আস্তে এটা রিল্যাক্স হয়ে যায়। যেগুলি রিল্যাক্স হয় না, কোনো কমপ্লেন দেয় না, কিন্তু পেশাব একটু চিকন হয়, সেগুলি ওরিড হওয়া দরকার নাই। যখন যৌবন আসবে, এই পেনিসটা যখন বড় হবে হরমোনাল এফেক্টে, এটাও ইনশাল্লাহ বড় হয়ে যাবে। আর স্যার, আমরা মনে যে অপারেশনটা 2 বার করা হয় বা রিডু কেস, ওই সময় মানে আমরা একটু বেশি দিন রাখি। আর যেগুলি রিডু বা কমপ্লেক্স ক্ষেত্রে, সেগুলি আমরা 10 অথবা 10 to 14 পোস্ট অপারেটিভ ডেতে এই টিউবটাকে রিমুভ করে। আর একটা হচ্ছে আরও জটিল যেগুলি, সেগুলি আমরা একটা বাইপাস করে দিই। জাস্ট পেট দিয়ে একটা পেশাবের রাস্তা বাইপাস করে দিই, যাতে ওইটা হিল হয়ে গেলে 14 দিন পরে তখন বাইপাসটা খুলে দিই। আল্লাহ চাইলে আমরা অবজার্ভ করে দেখছি এগুলিতে তেমন কোনো সমস্যা হয় না। স্যার ধন্যবাদ। আশা করি স্যারের আলোচনা আমাদের বাচ্চার মাদের বা অভিভাবকদেরকে যেভাবে সাহায্য করবে, আমার মনে হয় ডাক্তারদেরকেও সাহায্য করবে, যারা জুনিয়র ডাক্তার আছে, কারণ এই বিষয়টা অনেকেরই জানার আগ্রহ। স্যার, আপনি যদি সর্বশেষ যদি আমাদের আর কোনো অসুবিধা কি হতে পারে কিনা এই ব্যাপারে? হ্যাঁ, অসুবিধা শুনেন, প্রত্যেকটি কাজেরই কিন্তু একটা ভালো এবং মন্দের দিক রয়েছে। আপনি যদি এমন গাড়িতে চলেন যে গাড়ির সব পার্টস ঠিক আছে, তেল ঠিক আছে, ড্রাইভার ঠিক আছে, হেল্পার ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে সেটার রাস্তা ঠিক আছে, তাহলে সেটার কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম। তেমনি আপনার বাচ্চার এই জটিল রোগটা যদি প্রপার জায়গায়, প্রপার মানুষকে দিয়ে প্রপারলি ইভ্যালুয়েট করে ওইরকম একটা সিস্টেমের মাধ্যমে অপারেশন করেন, তাহলে সম্ভাবনা কম তার অসুবিধা হয়। তবে সম্ভাবনা একদম শূন্যের মাথায় এটা নয়। বিশ্বের উন্নত যেসব সেন্টারগুলি আছে, সেখানেও কিন্তু এখন
5-10% ক্ষেত্রে কমপ্লিকেশন আছে। তবে এটা ঠিক যে কমপ্লিকেশনেরও আবার মাত্রা রয়েছে। এমন কিছু কমপ্লিকেশন আছে, যেমন একটা ফোঁটা, এটা নিয়ে আমরা বেশি চিন্তিত হই না। 6 মাস পরে ফোঁটাটা বন্ধ করে দেওয়া অনেক সহজ। ডিসরাপশন যেটাকে বলি, যেটা দিয়ে পাইপ তৈরি করেছিলাম সেটা যদি খুলে যায়, সেটা খুব খারাপ। তো আমাদের লাস্ট 15 বছরে আল্লাহ চাইলে ডিসরাপশন হয় নাই। সুতরাং খারাপ জিনিস আমরা মাথা রাখবো, কিন্তু আল্লাহর কাছে ভালো জিনিসটা চাইবো, তাহলে আর এটা নিয়ে বেশি দুশ্চিন্তা হবে না। আমরা আন্তরিকতার সাথে অপারেশন করি, মায়েদেরকে সঠিকভাবে বলে দিই। আমার এখানে টোটাল স্টাফরা ওরিয়েন্টেড। ছোটোখাটো সমস্যা হলে আমরা সাথে সাথে এটা ইন্টারফেয়ার করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন নিয়েই বাবা মা এখান থেকে যেতে পারে। জি, আপনারা স্যারের গুরুত্বপূর্ণ কথা শুনলেন। তো আসলে আমাদের এই হাইপোস্পেডিয়া সেন্টারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একটা টিম ওয়ার্ক, এবং এখানে টিমের সবাই ওরিয়েন্টেড, এবং এখানে আপনার যে কোনো সমস্যা যেগুলো হয় সেগুলো ইনশাল্লাহ সমাধান খুব সহজ এবং ভালোভাবে ইনশাল্লাহ আমরা করতে পারবো। আর এই টিমের একজন সদস্য হিসাবে আসলে আমিও অনেক কিছু শিখছি, বা আমিও স্যারের সাথে কাজ করতে পারি, নিজেকে সৌভাগ্যবান মনে করি। এছাড়া আপনাদের জন্য কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, এই সেন্টারের নাম্বার আছে, আপনারা যে কোনো সময় প্রয়োজনে এখানে আসবেন বা ফোনে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এখানে একটা সমাধান বা একটা আপনাদেরকে সহজীকরণ উপায় আমরা বলে দিতে পারবো। ধন্যবাদ। শেষ করার আগে একটি কথা দর্শকদের জন্য বলি, আপনাদের সন্তান, আমরা যতই বলি উদ্বিগ্নতা আপনাদের থাকবে। আন্তরিকতার সাথে নিজের পরিবারের মানুষ হলে বা ভাই বোনের বাচ্চা হলে যতটুকু আন্তরিকতা বা স্নেহ দিয়ে তাদেরকে টেক কেয়ার করা যায়, আমরা সেটাই চেষ্টা করি। আর আল্লাহর কাছে সবসময় চাই যেন বাচ্চাদের ভালো কিছু হয়। সবাইকে ধন্যবাদ।